হসপিটালে কাব্যকে জব্দ করে নিজের ভালোবাসার কথা বলল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি আর ভজন তো পদ্মকে হাত করতে চেয়েছিল, যেটা গীতা বুঝে যায়। কোর্টেই পদ্মকে নিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জি আর ভজনকে জব্দ করে দেয় গীতা নিজে একাই, আর বলে এই যে ভজন মিত্তির, খবরদার পদ্মকে দলে টানার ভুল করলে তার মাসুল কিন্তু আপনাকেই দিতে হবে। আর অগ্নিজিৎ মুখার্জি গায়ে একটা নামাবলি পরে নিন আর ঘটকালি করতে শুরু করে দিন, নিন 101 টাকা, আমি বউনিটা করলাম। আর এসব কথা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি প্রচণ্ড রেগে যায় আর বলে তোমার সাহস হয় কি করে, হ্যাঁ তুমি আমাকে আমাকে এইভাবে বলছো? আর গীতা তখন বলে কেন, এতে সাহসের কি আছে, যেটা সত্যি সেটাই বলেছি, সেটা মেনে নিতে অসুবিধা হলেও তো সত্যি কথাই, তাই না? এর মধ্যেই ভজন মিত্তিরকে গীতা বারবার করে সাবধান করে দিয়ে বলে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি ভজন মিত্তির, এরপরে কিন্তু আর সেই সুযোগটা পাবেন না। এরপরে গীতা চলে যায়। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে সবকিছু হয়েছেই তোমার জন্য ভজন, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, ননসেন্স। আর তখন ভজন বলে স্যার ননসেন্স বলবেন না, কি করে বুঝবো যে পদ্ম এইভাবে পাল্টে খেয়ে যাবে? অগ্নিজিৎ মুখার্জি বলে পদ্মকে দিয়ে আর কোনো কাজ হবে না, বুঝতে পেরেছো? আও ফাও কথা আর বলো না। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিও চলে যায়। ভজন সেই সুযোগে কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করেছে আর বলে স্যার চামড়া জ্বলে যাচ্ছে, এক্ষুনি গীতা আমাকে আর আমার স্যারকে চরম লেভেলের অপমান করলো, আর ওই পদ্ম ও রীতিমতো পাল্টি খেলো, আমি আর সহ্য করতে পারছি না স্যার, কিছু একটা করুন। কিরণকান্তি তখন বলে কি করব সেটাই তো খুব ভালো মতন আমি জানি, শোনো যেদিন স্বস্তিকের রিলিজ ডেট সেদিন স্বস্তিককে খুঁজতে তো নার্সিংহোমে আসবেই গীতা, আর তারপর ওকে মেরে বালি চাপা দিয়ে দেবো একেবারে। আর সহ্য হচ্ছে না, ওর জন্য আমার ছেলে অনেক দিন ভুগছে, ওকে যে আমি এত সহজে ছেড়ে দেব না সেটা ও হয়তো খুব ভালো মতন জানে। ভজন তখন বলে স্যার কিছু একটা করুন স্যার, ওকে আটকাতেই হবে। কিরণকান্তি বলে চিন্তা করো না ভজন, যা করবার এবারে আমিই করব, আর আমি নিশ্চিত যে আমি জিতবই, কেউ আমাকে আটকাতে পারবে না। অন্যদিকে জাগৃতির সাথে কথা বলে ব্রজবালা আর বলে কাব্য এই বাড়ির বউ হবে না, এই বাড়ির বউ হবে শুধুমাত্র গীতা, গীতাই আমার স্বস্তিক দাদুভাইয়ের বউ হয়ে এই বাড়িতে ফিরবে। আর তখন জাগৃতি বলে এটা আপনার স্বপ্ন, এছাড়া আর কিচ্ছু নয়। মা আপনি কেন বলুন তো ভুলে যাচ্ছেন যে কাব্য আমার ছেলেকে ভালোবাসে, স্বস্তিককে কাব্য ভালোবাসে, অনেক বছর হয়ে গেছে ওদের রিলেশনশিপটা। আর তখনই ব্রজবালা বলে ওই কাব্য শুধুমাত্র স্বস্তিক দাদুভাইকে ভালোবাসে, কিন্তু স্বস্তিক দাদুভাই ভালোবাসে শুধুমাত্র গীতাকে, তাই এসব বলে কোনো লাভ হবে না। তোমরা কেউ মানো বা না মানো, মুখার্জি বাড়ির সব থেকে সিনিয়র সিটিজেন হলো এই আমি হলাম এই বাড়ির কর্ত্রী, তাই আমি অবশ্যই গীতাকে মেনে নেব, চাইলেও কেউ আটকাতে পারবে না। জাগৃতি তখন বলে আটকাবো, আমি কোনোভাবে এইটা মেনে নিতে পারবো না যে আমার ছেলে কাব্যকে বিয়ে করে এই বাড়িতে আসবে। অন্যদিকে গীতা চলে গেছে হসপিটালে, সেখানে স্বস্তিককে নিয়ে করিডোরটে ঘুরতে থাকে আর বলে আমি খুব ভালোবাসি আপনাকে। স্বস্তিক তখন বলে আমিও তো খুব ভালোবাসি, কিন্তু তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন লেডি সালমান খান? তখনই গীতা বলে কারণ আর কিছুদিন পরেই আপনাকে ছেড়ে দেওয়া হবে নেক্সট মন্ডেতে, তার আগে আপনাকে তো নিজের পায়ে হাঁটতে হবে, আপনি যদি হাঁটা চলা একদমই না করতে পারেন তাহলে কি করে হবে বলুন তো? সেই জন্যই বলছি আমি আর কোনোভাবেই রিস্ক নিতে চাই না, আপনি যাতে নিজের পায়ে হাঁটতে পারেন সেই ব্যবস্থাই আমি করব। এর মধ্যেই স্বস্তিককে হুইল চেয়ার থেকে উঠে দাঁড় করিয়ে দেয় আর বলে নিন এবারে আপনি আসুন আমার কাছে। স্বস্তিক তখন বলে আমি পারবো না লেডি সালমান খান, আমার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না। গীতা তখন বলে পারবেন, ধরে নিন যে আমি আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তখনও কি আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না তো? তাহলে আপনি আসুন আমার কাছে, আসুন, আমি আমার হাত দুটো বাড়িয়ে দিয়েছি, আপনি যদি নিজের পায়ে হেঁটে আসতে নাই পারেন তাহলে কে আমাকে সিঁদুর পরিয়ে দেবে, আর কেই বা আমাকে ভালোবাসার কথা বলবে? এগিয়ে আসুন স্বস্তিকবাবু, আপনাকে পারতেই হবে। হসপিটালে নার্স পর্যন্ত বলছে উনি পারবে না ম্যাডাম, আরেকটু সময় লাগবে, কিন্তু গীতা আশা ছাড়েনি। এরপর অনেকেই বলতে থাকে পারবে না, কেন আপনি জোর করছেন? আবার অনেকেই বলে পারবে, ভালোবাসার জোর থাকলে সব কিছুই করা সম্ভব, এগিয়ে যান আপনি, এগিয়ে যান, ম্যাডাম হাত বাড়িয়ে রেখেছে। গীতা বারবার করে হাত বাড়িয়ে রেখেছে আর বলে আসো, আসতেই হবে। আর অন্যদিকে কাব্য এই দৃশ্যটা দেখে নেয় আর প্রচণ্ড রেগে যাচ্ছে। এরপর স্বস্তিক আরেকটু করতে করতে একদম পৌঁছে গেছে গীতার কাছে, আর এটা দেখার পরে কাব্য তো প্রচণ্ড রেগে যায়। স্বস্তিক তখন বলে আমি পেরেছি লেডি সালমান খান,
গীতা বলে পারতে তো আপনাকে হতোই, চলুন এবার একটু বিশ্রাম নেবেন। আর এই সুযোগেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে কাব্য আর বলে আমার আর ভালো লাগছে না আঙ্কেল, আপনার ছেলে কি হসপিটালটাও তার লীলাক্ষেত্র বানিয়ে নিয়েছে? অগ্নিজিৎ মুখার্জি বলে কাব্য এসব তুমি কি বলছো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আর তখনই বলে হ্যাঁ ঠিকই বলেছি, গীতা হসপিটালে এসে স্বস্তিককে হাঁটানোর প্র্যাকটিস করাচ্ছে, যেটা দেখার পর আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে আঙ্কেল। অগ্নিজিৎ মুখার্জি বলে আমি তো জানি না ও ওখানে গেছে, ঠিক আছে আমি দেখছি কিভাবে ম্যানেজ করা যায়, তুমি এসব ব্যাপার নিয়ে অত ভেবো না। তখন কাব্য বলে ভাববো না বললেই কি ভাবনা চিন্তা আসে না আঙ্কেল, আমি স্বস্তিককে ভালোবাসি, আমি স্বস্তিককে নিজের করে পেতে চাই, ব্যাস আমি আর কিচ্ছু শুনতে চাই না। এই বলেই ফোনটা কেটে দেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি ভজনকে জিজ্ঞেস করে ভজন স্বস্তিকের রিলিজ ডেটটা যেন কবে? ভজন বলে সোমবার হয়তো। অগ্নিজিৎ মুখার্জি বলে আমি স্বস্তিককে নিয়ে চলে যাব বাইরে, তারপর ওখান থেকে এখানে এসে 4 হাত এক করে দেবো। আর ভজন বলে সেই সুযোগে গীতাও খুঁজতে যাবে স্বস্তিককে, আর কিরণকান্তি গীতাকে একেবারে শেষ করে ফেলবে, গীতা আর এই পৃথিবীতে থাকতে পারবে না, একজন স্বনামধন্য উকিলের মৃত্যু হবে। এর মধ্যেই কাব্য তখন এসে যাওয়ায় গীতা বলে কি ব্যাপার, তুমি তুমি এখানে কি করছো? কাব্য তখন বলে সেটা তো আমারও প্রশ্ন, তুমি স্বস্তিকের জীবনে কেন পড়ে আছো? স্বস্তিককে শুধু আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, তুমি আমাদের মাঝখান থেকে সরে যাও। গীতা বলে অতটাও সহজ না, স্বস্তিক বাবু আমার স্বামী, আর আমার স্বামীকে আমি অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না, এতটাও মহান ব্যক্তি আমি হয়ে পারিনি। আর শোনো কাব্য, স্বস্তিক বাবুর আর আমার মাঝখানে এলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, কোর্টের বাইরে আমার হাত চলে আর কোর্টে আমার মুখ চলে, নিশ্চয়ই তুমি সেই কথাটা জানো। কাব্য বলে আমাকে একদম ছেট করতে আসবে না, তাহলে কিন্তু খুব ভুল করছো তুমি। গীতা বলে ভুলের কি আছে, আমি কোনো ভুল করছি বলে অন্তত আমার মনে হয় না, বরং আমি ঠিক কাজটাই একদম করছি। স্বস্তিক বাবুকে শুধুমাত্র আমি ভালোবাসি, আর আমাকেও স্বস্তিক বাবু ভালোবাসে, দুজন ভালোবাসার মানুষের মধ্যখানে এসে নিজেকে একেবারেই একটা হাসির পাত্র তৈরি করবেন না। কাব্য তখন বলে তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলো, তুমি জানো আমার বাবাকে? গীতা বলে জানি তো, একজন করাপ্টেড মানুষ, কিরণকান্তি ব্যানার্জি, যার কোনো যোগ্যতা নেই। এই বলেই গীতা চলে যায়। অন্যদিকে কাব্য বলে তোমার বড্ড বার বেড়েছে গীতা, আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না। স্বস্তিকের কেবিনে চলে যায় কাব্য। স্বস্তিক তখন বলে এ কি, তুমি তুমি এখানে কি করছো? কাব্য তখন বলে এখানে আমি আসবো না তো আর কে আসবে স্বস্তিক, আমি তোমাকে ভালোবাসি, বারবার আমি তোমার কাছে যেতে চাই, তুমি কেন আমাকে দূরে সরিয়ে দাও বলো তো? স্বস্তিক তখন বলে আমি একজনকেই ভালোবাসি, আর তার নাম হলো লেডি সালমান খান। এবারে তুমি বুঝতে পেরেছো, আমাদের মধ্যখানে এসো না, ভালো হবে না কিন্তু, আমি আগেই তোমাকে সাবধান করে দিচ্ছি। কাব্য এই সমস্ত কথা শুনে প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু তবুও সে হাল ছেড়ে দেয় না। আর এদিকে স্বপ্নাদেবীর চোখে জল দেখে গীতা প্রশ্ন করে বলো মা, কি হয়েছে তোমার, কে তোমার চোখের জল ফেলেছে বলো, চুপ করে থেকো না, আমি তাকে মেরে ত্রিভুবন দেখিয়ে দেবো। স্বপ্নাদেবী বলে থাক, আর কাউকে মারতে হবে না, তুই আমাকে একটা কথা দে, বল বল তুই ওকালতিটা করা ছেড়ে দিবি, বল না তুই আর এই ওকালতি করবি না। গীতা বলে মা, ওকালতি করাটা আমার স্বপ্ন, এটা আমার প্যাশন, আর আমি এখান থেকে কোনোভাবেই বেরিয়ে যাব না, ওকালতি আমি করবই।